আমাকে মাফ করে দাও বুবু। আমি এই সব কিছুর জন্য দায়ী। না রে পাগল, না, সব ভাগ্যের লিখন। না বুবু, আমি দায়ী। আমাকে মাফ করে দাও বুবু, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কাঁদিস না বুবু। মা। তুমি কি চাও? তুমি কেন এখানে এসেছো? দুর্দশা দেখে ভেবেছো আমরা না খেয়ে আছি, আর তাই তুমি আমাদের জন্য ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও সব নিয়ে। রাবেয়া, আমাকে ভুল বোঝো না। তোমাদের অবস্থা দেখে আমি নিশ্চিন্তে বসে থাকতে পারলাম না। আমি অনুরোধ করছি, সমস্ত রাগ ক্রোধ ভুলে আমার এগুলো নিয়ে নাও। অসম্ভব, না খেয়ে মরে যাব। প্রয়োজন হলে বিষ খেয়ে সবাই একসঙ্গে আত্মহত্যা করব, তবু তোমার কিছু স্পর্শ করব না। তোমার মতো গুন্ডা মাস্তানের উদারতার অর্থ আমি ভালো করেই বুঝি। না, আমাকে যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ নই। একটা কথা মনে রেখো, গুন্ডা বদমাশ হয়ে পৃথিবীতে কেউ জন্ম নেয় না। আমিও নিষ্পাপ হয়ে জন্মেছিলাম। আমারও ছিল মা বাবা বোন নিয়ে হাসি খুশি ভরা। ভদ্রলোকের কথা নড়চড় হয় না। 7টা বাজতে এখনো 2 মিনিট বাকি। কি ব্যাপার, তুমি একের পর এক মিষ্টি খেয়ে যাচ্ছ? তোমার না ডায়াবেটিস? মা দেখলে তো বকবে। হ্যাঁ, এমন সুবর্ণ সুযোগ জীবনে খুব কমই আসে। তোর মা তো আশেপাশে নেই, এই একটা চান্স। খবরদার! আমি এক পলক চোখের আড়াল হয়েছি আর অমনি তুমি মিষ্টি খাওয়া শুরু করেছো? মনে হয় ডায়াবেটিস তোমার না, আমার হয়েছে। ওই বুঝি ওরা এলো। এবার তোমাদের যুদ্ধ শেষ করো, আমি দেখছি। ওয়ালাইকুম সালাম। আরে আসুন আসুন আসুন, বসুন। বসুন। নিন মিষ্টি খান। কই, মেহমানদের মিষ্টি দাও। আরে না ভাবি, অত ব্যস্ত হবার কিছু নেই। এসেছি যখন মিষ্টি তো খাবোই, কিন্তু মিষ্টি খাওয়ার আগে মিষ্টি মুখটা তো একবার দেখি। কই, আপনাদের মেয়েকে নিয়ে আসুন। আচ্ছা। মা, তোমরা বসে গল্প করো, আমার আদরের বোনকে আমি নিয়ে আসছি। যাও। ঠিক আছে। সাথে সাথে মেহমানরা তোকে দেখতে এসেছে, চল। কি তুই কাঁদছিস? চোখের পানি সব ফেলে দিচ্ছিস? কিছুটা বাঁচিয়ে রাখ, 2 দিন পর যখন স্বামীর ঘরে যাবি তখন কান্নার জন্য চোখের পানি পাবি কোথায়? ভাইয়া ঠাট্টা রাখো। আমি এমনিতে ঠাট্টা করলাম, আর তুই সিরিয়াস হয়ে গেছিস। তোমার মুখটা একটু তোলো তো মা। পা কি মিষ্টি চেহারা। ওকে দেখেছো? আমাদের বাপ্পির সঙ্গে বেশ মানাবে। মেয়ে আমার পছন্দ হয়েছে, ওতেই হবে। কাজী শহীদ কায়সারের এমপি হিসেবে যেমন সুনাম আছে, তেমনি তার মেয়ে রূপে গুণে কোন অংশে কম না। যাও মা যাও, তুমি এবার ভেতরে যাও। তাহলে আর কোনো কথা নয়, সামনে আপনার ইলেকশন। ইলেকশনের পরপরই একটা শুভ দিন তারিখ ঠিক করে আপনার মেয়েকে বউ করে ঘরে নিয়ে যাব। আজ তাহলে উঠি। আরে আরে, কোথায় যাচ্ছেন? মিষ্টি খাবেন না? ও এই যে। না না, এটা তোমার জন্যে নাও। আমি মিষ্টি খাবো না, আমার তো ডায়াবেটিস। সামনে আমার সংসদ নির্বাচন,
এদিকে তোর পরীক্ষার মাত্র কদিন বাকি, এবার কি যে হবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, পর পর দুবার তুমি স্বতন্ত্র আসনে পাশ করেছো, এবারও তোমাকে কেউ হারাতে পারবে না। তবু এসময় জোয়ান ছেলে পাশে থাকলে পিতার মনোবল আরো শক্তিশালী হয়। শোন বাবা, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুই বাড়ি চলে আসবি। তোকে ইলেকশনের সময় আমি চোখের সামনে দেখতে চাই। ঠিক আছে বাবা, তাই হবে। চলি মা, ঠিক আছে। চলি বাবা। আমি হোস্টেলে চলে যাবার পর নির্বাচনের দুদিন আগে মিটিং, মিছিল এবং প্রচারণের শেষ দিনে সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় শত্রুতা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার আমার মার্কা কি, তোমার আমার মার্কা কি, তোমার নেতা। এ কি করছো তোমরা? আমাদের পোস্টারের উপরে তোমাদের পোস্টার লাগাচ্ছ কেন? চুপচাপ চলে যা, নইলে তোদের সবাইকে পোস্টার বানিয়ে দেয়ালে লাগিয়ে দেবো। কি বললি? আমাদেরকে পোস্টার বানিয়ে লাগাবি? ভালোই চাস তো পোস্টার গুলো খুলে ফেল, নইলে তোদেরকে পোস্টারের কাগজের মতো ছিঁড়ে ফেলবো। কি কি করছো তোমরা? কি করছো? যাও। দেখুন না, ওরা আমাদের পোস্টারের উপরে ওদের পোস্টার লাগিয়েছে, প্রতিবাদ করেছে বলে যা তা বলছে। তোমরা অন্যায় করেছো, জানো এর জন্য তোমাদের শাস্তি হতে পারে। ওসব আইন কানুন আমাদের শেখাবেন না, আমাদের নেতা ওসব আইন পকেটে ভরে রাখে। আপনার মতো পুষ্কে নেতাকে আমরা ভয় পাই না, আমাদের যা খুশি তাই করব, পারলে ঠেকান। কি বললে? নির্বাচনের নামে সন্ত্রাস করতে চাও? প্রয়োজন হলে তাই করব। চুপ! আমার গালে থাপ্পড় মেরে কাজটা আপনি ভালো করেননি। এ থাপ্পড় আমার গালে নয়, আমার নেতার গালে মেরেছেন। এর পরিণতি কত ভয়ঙ্কর আপনি চিন্তাও করতে পারবেন না। এই চলে আয়। তোমরা কাজ করো। মহল্লাবাসী শোনো, মহল্লাবাসী শোনো, এই মাত্র খবর পেলাম আমাদের বিপক্ষ দলের গুন্ডারা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের এখানে হামলা করার জন্য ছুটে আসছে। তোমরা যে যার ঘরে চলে যাও। কোথায় লুকিয়ে আছো নেতার বাচ্চা? যে হাত তুমি আমার লোকের গায়ে উঠিয়েছো, সেই হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। বাহ, দেশপ্রেমিক নেতার সাহস আছে দেখছি। এত গোলা বারুদের সামনেও নির্ভয় এসে দাঁড়িয়েছ। জানের ভয় করে কাপুরুষ? আমি কাপুরুষ নই, আমি দেশের সেবক। দেশের জনগণের সেবার জন্য যদি আমাকে জীবনও দিতে হয় আমি ভয় করি না। দেশের সেবা অনেক করেছো, এবার তোমার সেবা করব আমরা। তোমরা কি সন্ত্রাসের রাজ্য পেয়েছো? যা খুশি তাই করবে? হ্যাঁ, তোমার মতো জনপ্রিয় নেতা বেঁচে থাকলে আমাদের নেতাকে সদরঘাটে ভাত বিক্রি করতে হবে। সুতরাং
পরীক্ষা শেষ হবার পর আমি নির্বাচন কাজে বাবাকে সাহায্য করার জন্য বাড়িতে ফিরে আসি। বাবা, বাবা, এ কি হলো? এ কি হলো? কি আমার বাবার এই অবস্থা করেছে? মা, বাবা, মা, 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 মা গো, মা, এসব আমি কি দেখছি মা? বলো মা, কে তোমাদের এই অবস্থা করেছে? বলো মা, মা, মা। সাথী, ভাইয়া, সাথী, বল সাথী, কে সেই পাষাণ? সে আমাদের পরিবার কিভাবে ধ্বংস করে দিয়েছে? জানি না ভাইয়া, আমি ওদের কাউকে চিনি না। না, ভাইয়া রে, আজ থেকে এই দুনিয়ায় তুমি একা হয়ে গেলে ভাইয়া। তোমার কেউ রইল না ভাইয়া। ভাইয়া রে, আজ থেকে এই দুনিয়ায় তুমি একা হয়ে গেলে ভাইয়া। তোমার আর কেউ রইল না ভাইয়া। আজ থেকে এই দুনিয়ায় তুমি একা হয়ে গেলে ভাইয়া। তোমার আর কেউ রইল না ভাইয়া। আসুন, আসুন বড় ভাই। আজ কদিন থেকে ওর একই অবস্থা বড় ভাই। না কিছু খায়, না কারোর সাথে কথা বলে। ওর পরিবারের কেউ বেঁচে নেই বড় ভাই। বুঝতে পেরেছি, অতি দুঃখে পাথর হয়ে গেছে। আর সেই পাথর গলানোর একটাই উপায় আছে, যা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কয়েরকা, আর বলতে হবে না বড় ভাই, বুঝে গেছি। এবার তোমরাই বিচার করো, আমার নষ্ট হওয়ার পেছনে কে দায়ী? আমি না এই সমাজ? জানি আমার প্রশ্নের সমাধান নেই, তাই এটাকেই আমার অদৃষ্ট ভেবে আজ আমি অনুভূতিহীন এক মানুষ। সেদিন দীনদয়ালের হয়ে তোমাদের সঙ্গে আমি অমানুষী করেছি। পরে আমার নিজের অতীত যন্ত্রণার কথা ভেবে তারই প্রতিবাদ করতে গিয়ে দীনদয়ালের গোলামি আমি ছেড়ে দিয়েছি। আর সেই অমানুষ বাবলা তোমাদের সামনে নিরস্ত্র শক্তিহীন হয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে শাস্তি দাও, প্রতিশোধ নাও, যা ইচ্ছে তাই করো। আজ আমি কোনো প্রতিবাদই করব না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, প্রায়শ্চিত্ত করতে চাই। আজ তোমার এই জীবন কাহিনী না শুনলে হয়তো চিরদিন তোমাকে ঘৃণাই করতাম। এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম, সেজন্য আমাকে তুমি ক্ষমা করে দাও বাবলা। আসলে তুমি ধুলায় পড়ে থাকা মূল্যবান হীরা।